আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এই হুমকি দিয়ে আসলে এখন বিচলিত করা কঠিন, কারণ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকের পরিবার পরিজন সহ মানে সকলের বিরুদ্ধে হত্যা মামলা আছে। হয় হত্যা মামলা, না হলে হত্যা প্রচেষ্টা মামলা, না হলে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাহলে এমন এমন কঠিন আইনে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আর কি সর্বোচ্চ ব্যবস্থা নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা? আওয়ামী লীগের নেতা কর্মীরা সেটা বুঝতে পারছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, এদের হাতের কৌশল কমে আসছে। আওয়ামী লীগ যে আগামী সপ্তাহে একটা বড় রাজনৈতিক কর্মসূচি দিয়েছে সে বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কোনো খবর না থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য আর প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের জেরে এটা আর জানতে বাকি থাকে না যে আওয়ামী লীগের একটা বড় কর্মসূচি আসছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন, 5 তারিখ যখন ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন সেনা সদস্যদের 50% ব্যারাকে ফিরে যাচ্ছে, সেদিনই তিনি এই কথাও ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমের সামনে যে আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি ঠেকাতে, কঠোর হস্তে দমন করতে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই কঠোর নির্দেশনা আসলে ইউনূস সরকার সেই 2024 সালের আগস্টের পর থেকেই পুলিশকে দিয়ে আসছে। ঢাকা কর্মসূচি বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বুঝিয়েছেন সেটা জানবার চেষ্টার পর জানা যায় যে আওয়ামী লীগ আগামী সপ্তাহে 13 তারিখ যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা হবে, মানে কবে বিচারের রায় দেওয়া হবে সেই ঘোষণাটি আসবে, এবং আওয়ামী লীগ ধারণা করে যে 13 তারিখের পর যে কোনো দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিতে পারে। তার আগে আওয়ামী লীগ একটা শোডাউন করতে চাইছে বা তাদের উপস্থিতি জানান দিতে চাইছে বাংলাদেশে, এবং তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ 10 তারিখ থেকেই কর্মসূচি ঘোষণা করেছে। জেলায়, উপজেলায়, শহরে শহরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং হতে হতে তারা বলছে 13 তারিখ তারা ঢাকা অচল কর্মসূচি ঘোষণা করেছে। আমি ধারণা করি নতুন একটা নাম দিয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি। মানে আগস্টে ঢাকা দখল করে ফেলবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন খবর ছিল যে আওয়ামী লীগ নাকি আগস্ট মাসে ঢাকা দখল করবে, সেপ্টেম্বর অ্যাটাক করবে। সেসব খবর কয়েক মাস ধরেই আমার দেশ, নয়াদিগন্ত সহ পত্রিকাগুলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়ে আসছিল। এবার আওয়ামী লীগ নিজেই ঘোষণা করেছে যে ঢাকা লকডাউন কর্মসূচি পালন করবে তারা আগামী 13 তারিখ, এবং 13 তারিখে তাদের এই কর্মসূচির অংশ হিসেবে কেউ তারা আহ্বান জানাচ্ছে যে তাদের নেতা কর্মী সমর্থকেরা যাতে কেউ বাড়ি থেকে না বের হন। ঢাকা একরকমের অচল বা কোভিড লকডাউনের সময় যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি যাতে ঢাকায় সৃষ্টি হতে পারে। তাদের মূল উদ্দেশ্য যেটা সরকারকে ব্যতিব্যস্ত রাখা, সেই উদ্দেশ্য ভীষণভাবে সফল হয়েছে এই কয়েকদিন ব্যাপী কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করে দেওয়া মাত্র। কারণ একদিকে যেমন আওয়ামী লীগের কোনো মিছিল সারা বাংলাদেশের কোথাও মিছিল বন্ধ করতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, তেমনি এখন কিনা সেনাবাহিনী 50% কমে গেছে। অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় নেমে গেছেন। বিএনপির অন্তর্কুন্দল চরম আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট সহ 8টি সমমনা দল আন্দোলনে নেমে বলেছে 11ই নভেম্বরের মধ্যে তাদের দাবি, গণভোটের দাবিটা পূরণ না হলে বা সরকার মেনে না নিলে তারাও রাজপথে চরম আন্দোলনে যাবে। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে ওঠাবে। এই চরম অস্থির পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরের মতো পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে তার মূল কাজ
আওয়ামী লীগ ধরা, ফ্যাসিস্টের তালিকা দেওয়া আছে, কাজেই গ্রেফতার বাড়াতে হবে, আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমাতে হবে, আর আওয়ামী লীগের যে কর্মসূচি আসছে সেই কর্মসূচি যে কোনোভাবে দমন করতে হবে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যায়, মানে এমনকি সেনাবাহিনী যদি শতভাগও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকতো, সংখ্যার দিক থেকে যেমন সারা বাংলাদেশে জেলায় উপজেলায় আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে, এর সবকিছু ঠেকিয়ে দেবে পুলিশ বাহিনী একা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা যেমন অসম্ভব, তেমনি মানে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির এমন স্পর্শকাতর, এমন একটা ঝুঁকিপূর্ণ সময়ে পুলিশের পক্ষে সব মনোযোগ সর্বশক্তি প্রয়োগ করে এই আওয়ামী লীগ ধরে যাওয়াটাও অসম্ভব হচ্ছে। পুলিশ একরকমের এই বিষয়টা নিয়েও এত মানে হতবিহ্বল হয়ে পড়েছে, মানে এতটাই মানে একরকমের ক্লান্ত বিপর্যস্ত হয়ে পড়েছে যে পুলিশ সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়ে বলেছে যে 10 মাসে এই সরকারের জন্য তারা শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে ঢাকায় 3000 আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে গ্রেফতার করেছে, শুধু ঢাকায়, শুধু ঝটিকা মিছিল থেকে গত 10 মাসে। তার মানে গ্রেফতারের সংখ্যাটা বিশাল, কিন্তু তাতে কোনোভাবে তারা আওয়ামী লীগের মিছিল থামাতে পারছে না। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হুঙ্কার ছেড়ে বলেছেন যে জামিনে বেরিয়ে, কারণ পুলিশ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে জামিনে বেরিয়ে যাচ্ছে, তারা গ্রেফতার করে করে দিচ্ছেন বটে, কিন্তু জামিনে আবার আওয়ামী লীগ নেতাকর্মীরা বেরিয়ে এসে তারাই আবার মিছিল যদি না করেন, তাহলে এত লোক কোত্থেকে আসছে যারা সারা বাংলাদেশে মিছিলটা অব্যাহত রাখতে পারছে এত এত গ্রেফতারের মুখেও? তো তখন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে বলেছেন যে জামিনে বেরিয়ে এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আবারও এ ধরনের কাজে জড়িত হয়, মানে এইসব রাজনৈতিক কর্মসূচি, মিটিং, মিছিল, নিষিদ্ধ দলের কার্যক্রমে জড়িত হয়ে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এখন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এই হুমকি দিয়ে আসলে এখন বিচলিত করা কঠিন, কারণ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকের পরিবার পরিজন সহ মানে সকলের বিরুদ্ধে হত্যা মামলা আছে, হয় হত্যা মামলা, না হলে হত্যা প্রচেষ্টা মামলা, না হলে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাহলে এমন এমন কঠিন আইনে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আর কি সর্বোচ্চ ব্যবস্থা নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা? আওয়ামী লীগের নেতা কর্মীরা সেটা বুঝতে পারছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, এদের হাতের কৌশল কমে আসছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল গোপালগঞ্জ ঘটনার পর থেকে সেনাবাহিনী যদি মাঠ ছেড়ে দেয় তখন পরিস্থিতিটা অনেক বদলে যাবে। কারণ গোপালগঞ্জের ঘটনাটা যদি মনে করে দেখেন, গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা তো বটেই, একেবারে সাধারণ মানুষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দকে প্রতিরোধে গোপালগঞ্জে বেরিয়ে এসেছিলেন, কারণ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে দেবেন এই ঘোষণা দিয়ে গিয়ে গোপালগঞ্জে উপস্থিত হয়েছিলেন, এবং তাদের প্রতিরোধের মুখে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের কোনো অবস্থা ছিল না যে তারা সেখানে সমাবেশ করবেন বা সেখান থেকে তারা আসলে প্রতিরোধের মুখে সেই প্রতিরোধ মোকাবেলা না করে বেরিয়ে আসবেন। কিন্তু সেনাবাহিনী সেখানে সরাসরি সাধারণ মানুষের বুকে গুলি চালায় এবং সেনাবাহিনী এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে রক্ষা করে, উদ্ধার করে সেনাবাহিনীর সাজোয়া জানে করে বের করে নিয়ে আসে। এই পরিস্থিতিটায় আসলে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা বুঝেছেন যে তাদের মিছিলের জন্য, তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য সেনাবাহিনী এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি। এ কারণেও যে ঢাকা সহ সারা দেশে যখন বড় সংখ্যায় আওয়ামী লীগ বেরিয়েছে তখন পুলিশের সদস্যরা তাদের ধাওয়া দিয়েছেন, কারণ পুলিশ সদস্যদের, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আওয়ামী লীগ কর্মী ধরে আনার বিনিময়ে রীতিমতো অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং আওয়ামী লীগের কর্মী না ধরে ঝটিকা মিছিল যখন হচ্ছে তখন কেন দুপুরের খাবার খেতে গিয়েছিলেন সেজন্য শোকজের শিকার হয়েছেন, সাময়িক বরখাস্ত হয়েছেন পুলিশ কর্মকর্তারা। কাজেই চাকরি ভয়ে, পুরস্কার লোভে
যে পুলিশ সদস্যরা আওয়ামী লীগের কর্মী ধরতে দৌড়ান, অনেক ক্ষেত্রেই যে পরিমাণ সংখ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে থাকেন, পুলিশের সংখ্যা কম হওয়ার কারণে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। আর অন্যদিকে পুলিশের মধ্যে একরকমের শঙ্কাও কাজ করে একটা বড় সংখ্যায় দেখলে। কাজেই সেই বিষয়গুলো মাথায় রেখে পুলিশকে মোকাবেলা করা যত সহজ, সেনাবাহিনী, বিশেষ করে যে সেনাবাহিনী গুলি চালিয়ে দিচ্ছে বুকে, তাদেরকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা একরকমের একটা আশঙ্কার কারণ বা তাদের আন্দোলনটাকে মানে আরো জোরদার করার ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে চিহ্নিত করে আসছিল। এমনকি সেপ্টেম্বরের শেষে যখন যেদিন আওয়ামী লীগ 24শে সেপ্টেম্বর সম্ভবত, যেদিন আওয়ামী লীগ সারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মানে বড় আকারের মিছিল বের করে একটা জায়গায় জড়ো হয়ে একটা চমক সৃষ্টি করবার জন্যে বড় সংখ্যার মানুষ জড়ো করে ফেলেছিল। যেই মানুষ ওই যে লাখো লোকের সমাবেশ ঘটিয়ে দেবে শাহবাগে, এসব কথা আমার দেশ পত্রিকায় এর অনেক আগে থেকেই লিখছিল বটে, কিন্তু সেদিন মানে অসংখ্য মানুষকে, এক একটি মিছিলে কয়েক হাজার করে করে মানুষ এসে কোনো একটা পয়েন্টে জড়ো হবেন এমন একটা মোমেন্টাম প্রায় তৈরি করে ফেলেছিল সংবাদ মাধ্যমগুলো। সেই মানে খবরগুলো যখন লিখতে শুরু করলো, বলতে শুরু করলো, তখন ফার্ম গেটে একটা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময়, মানে মিছিলটা জাস্ট বের হবে এরকম সময় থেকে সেনা অভিযান চালিয়ে কিন্তু 244 জনকে গ্রেফতার করা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে যেই সংখ্যায় তারা ফার্মগেটে তখন উপস্থিত ছিলেন, এটা যদি সেনা অভিযান না হয়ে পুলিশি অভিযান হতো তাহলে এত সংখ্যায় তাদেরকে গ্রেফতারের মুখোমুখি হতে হতো না। কারণ পুলিশ আসলে মানে পুলিশের প্রতিরোধের মুখে তারা পুলিশের প্রতিরোধকে ঠেকিয়ে দিয়ে নানা উপায়ে তারা মিছিলটা বের করতে পারতেন বা নিরাপদে চলে যেতে পারতেন। এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে তারা যখন একটা বড় কর্মসূচির দিকে যাচ্ছেন, সে সময় 50% সেনা সদস্য সরে গেছেন, সেটা ঢাকা শহরে তাদের জন্য পরিস্থিতি দারুণ অনুকূল হয়তো করে ফেলবে না, কিন্তু ঢাকার বাইরে যেহেতু সেনা সদস্যরা চলে গেছেন, পুলিশ ব্যতিব্যস্ত আরো নানা কাজে, আওয়ামী লীগের মিছিলের সংখ্যা, মিছিলে যোগদানকারীর সংখ্যা বাড়বে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার মুখে এবং প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন যে তারা কঠোরভাবে দেখবেন যদি কেউ আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেয় সেই বিষয়টি। এই কথার পরে তারা বলেছেন যে 10 তারিখের আগ থেকেই তারা নাকি ঢাকার বিভিন্ন জায়গায় মেসে, হোটেলে অভিযান চালানো শুরু করেছেন এবং হোটেল, মেস এসব জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী তারা গ্রেফতার করে ফেলতে চান। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিলে ঢাকা শহরকে ব্যতিব্যস্ত করে তোলার আগেই। কিন্তু পুলিশের ওই যে আমি বলছিলাম সব কৌশল প্রায় শেষ হয়ে গেছে। পুলিশ ঢাকা মেট্রোপলিটনে, চট্টগ্রাম মেট্রোপলিটনে মাইকিং করে আহ্বান জানিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে হোটেল, মেস মালিক, বাসা ভাড়া দেওয়ার বাসার মালিক সকলের কাছে আহ্বান জানিয়েছে যে যেখানে যেখানে আওয়ামী লীগ লুকিয়ে আছে সেসব জায়গায় যেন আওয়ামী লীগ কর্মীদেরকে এই হোটেল, মেস মালিক এবং বাসা ভাড়া যারা দেন তারাই ধরিয়ে দেন। কিন্তু এবং তারা ভয় দেখিয়েছে যে যারা ধরিয়ে দেবেন না তাদের হোটেল, মেস বা বাসার মধ্যে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের পাওয়া যায়, এমনকি বাসার মালিকদের বিরুদ্ধে মামলা করা হবে, এমন মাইকিংও চট্টগ্রামে করা হয়েছে। কিন্তু এর কোনো ফল পুলিশ সেভাবে পায়নি। কারণ তার মানে কি, প্রতিটি পরিবারে যেমন বিএনপি জামায়াতে ইসলামীর নেতাকর্মী আছেন, তেমনি পরিবারেই তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করা নেতাকর্মীরা আছেন। তারা কি সত্যি পরিবারের লোককে ধরিয়ে দেবেন? এই টেকনিকটা সফল হয়নি কোনোখানে পুলিশের ক্ষেত্রে, কোনো মেট্রোপলিটন সিটিতে। কাজেই এই যে এ দফায় তারা হোটেল, মেসে অনুসন্ধান চালিয়ে ধরে ফেলবেন,
সেটা কতটা সফল হবে সেটা বলা মুশকিল। এছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এই নেতাকর্মীরা সেই আগস্ট থেকে পালিয়ে থাকতে থাকতে, মানে তারা তাদের এলাকা ছাড়া হয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া হয়েছেন, পালিয়ে থাকতে থাকতে কি করে সংগঠিত থাকতে হয়, একত্রে থাকতে হয়, নিরাপদ থাকতে হয় এবং এক রকমের পুলিশের নিশানার বাইরে থাকতে হয়, তার একটা ব্যবস্থাপনা তারা গড়ে তুলেছেন। এবং সে কারণেই পুলিশ যখন ঝটিকা মিছিলগুলো থেকে, ঢাকা থেকে গ্রেফতার করছে, তখন দেখছে এক একটা মিছিলে সারা বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা একত্র হয়ে, সংগঠিত হয়ে সেই ঝটিকা মিছিলগুলো বের করছেন। শুধু তাই নয়, গত মাস দেড়েক ধরে ঢাকার বাইরের বিভিন্ন এলাকা, বিভিন্ন সংসদীয় আসনের নেতাকর্মীরা একত্র হয়েও ঢাকায় ঝটিকা মিছিল করে সরকারকে ব্যতিব্যস্ত করে তুলছে। কাজেই এই যে সেনাবাহিনী ছাড়া পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঠেকানো পুলিশকে দিয়ে, শুধুমাত্র পুলিশকে দিয়ে সরকারের জন্য খুব মুশকিল হবে। কারণ যেই আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা গত কয়েক মাস ধরে তাদের বেপরোয়া সাহসের উপর ভিত্তি করে, মানে সাহসের উপর ভর করে ক্রমাগত মিছিল করে গেছেন, গ্রেফতারে, হামলা মামলায় পিছপা হচ্ছেন না, তাদের ক্ষেত্রে সেনা সদস্যদের সংখ্যা 50% কমে যাওয়ায় তাদের সাহস আরো বাড়বে, তাদের জোর আরো বাড়বে এবং তারা আরো বেপরোয়া হয়ে উঠতে পারেন, সেই আশঙ্কা এমনকি সরকারের ভেতরেও আছে। শিরোনামটা বলতে পারি, দাবায় রাখতে পারবা না। একটু আবল তাবল কথা বলতে চাই এই কন্টেন্টটাতে। ইউনূস হাজারো চেষ্টা করলো যে বাংলাদেশটাকে ব্যর্থ করে দেবে, এবং ব্যর্থ অনেকটা করে দিয়েছে। গত 15 মাসে এখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হয়তো 15 বছর 20 বছর লেগে যেতে পারে। গত 1 বছরে যে ক্ষতি করে দিয়ে গেছে। রেজিম চেঞ্জ ইউনূস রেজিম চেঞ্জ করে ইউনূস অনেক কিছু করতে পারত। ইউনূস সুষ্ঠু স্বাভাবিকভাবে দেশটা শাসন করে দিয়ে রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা যৌথভাবে বা এককভাবে ক্ষমতা দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারত, কিন্তু ইউনূস সেটা করলো না। জানি না নির্বোধ নাকি গাধা নাকি বোকা, ইউনূস জানে। আরেকদিকে রাজনৈতিক দলগুলো প্রায় 17-18 বছর পর, আমি যদি 1/11 2006-08 তত্ত্বাবধায়ক সরকার সহ ধরি, সাথে আওয়ামী লীগের 15.5 বছর, প্রায় 17-18 বছর পর রাজনৈতিক দলগুলো গত 15 মাসে উন্মাদ অবস্থা, উন্মাদ ভূমিকা প্রকাশ করে দিল। এতটাই উন্মাদ যে তারা পার্মানেন্টলি আর ক্ষমতায় আসতে পারছে না। তারা যদি চাইতো, আমি এগুলো বারবার বলবো, এগুলো বারবার বলতে হবে, একই কথা হয়ে যায়। আপনারা হয়তো অনেকে বিরক্ত হতে পারেন আমার কথা শুনে, কিন্তু ভাই এগুলো বলতে হবে যে এই রাজনৈতিক দলগুলো যদি চাইতো আওয়ামী লীগকে আগামী 5 বছর 10 বছর 15 বছর 20 বছর বাইরে রাখতে পারত, কিন্তু আল্লাহর ইশারা, আল্লাহর কি বিচার, পারল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন মাস্ট। কারো বাবার ক্ষমতা নাই যে ঠেকাবে। শুনতে পাচ্ছেন চারিদিকে আলামত। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নাড়াচড়া শুরু হয়ে গেছে। গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার বের হচ্ছে, একদিনে 3টা বেরিয়েছে। আজকে ব্রিটিশ ম্যাগাজিন, প্রভাবশালী ম্যাগাজিন দ্য উইকে প্রচ্ছদ প্রতিবেদন হয়েছেন শেখ হাসিনা, এবং এই ম্যাগাজিনটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও প্রকাশিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সনও প্রকাশিত হয়। যে কোনো দিন দেখবেন যে শেখ হাসিনা, আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, শেখ হাসিনা সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে কথা বলছেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, যে কোনো সময় এটা হবে। আর প্রিন্ট ভার্সনে তো প্রতিনিয়ত আসবেনি, চালু হয়ে গেছে। রীতিমতো ভারত সরকার প্রমোট করছে, এখানে আর রাগ ঢাকের কিছু নেই। এবং দেশের রাজনীতিতে কেমন শুরু হয়ে গেছে দেখেন, আওয়ামী লীগকে স্পেস দেবার সকল প্রচেষ্টা চাপে পড়ে
দেখুন সেনাবাহিনী উঠে গেছে, এগুলো তো পুরনো খবর, দুদিন আগের, আরো দুদিন আগের খবর, একদিন আগের খবর। সেনাবাহিনী অলরেডি 50% উঠে গেছে। কেন? আওয়ামী লীগের কর্মসূচি যখন আসতেছে তখন এই যে রায় দেবে শেখ হাসিনার বিরুদ্ধে, রায় দেবে আইসিটি, জামাতি কোর্ট, এই যেদিন রায় দেবে সেদিন আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং আওয়ামী লীগ তীব্র থেকে তীব্রতর কর্মসূচি নিয়ে আসছে। সেই সময় সেনাবাহিনী মাঠ থেকে উঠে গেছে। পুলিশ শক্তিহীন, পুলিশ আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি, প্রশাসন দাঁড়াতে পারেনি, কেউ দাঁড়াতে পারেনি। কারা ঠেকাবে? বিএনপি জামাত আওয়ামী লীগকে ঠেকায় দেবে? মুখোমুখি হবে। আগে হয়েছে না? ভয়ের কিছু নেই। আওয়ামী লীগকে স্পেস দেওয়ার যারা আওয়ামী লীগ করেন, ভাই আপনাদের ভয়ের কিছু নেই। নেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত তিনি ক্ষমতায় থাকতে এই দেশটাকে যেভাবে সুরক্ষা দিয়ে রেখেছিলেন, আমরা একটা আঁচড় পাইনি। কি দৃঢ়তার সাথে দেশটা চালিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎও পায়নি, এমন হয়েছে। আপনাদের মনে আছে না? শেখ হাসিনা আয়রন লেডি, তার কাজ শুরু হয়ে গেছে। দেশে আওয়ামী লীগকে স্পেস দেবার কাজ শুরু হয়ে গেছে। আজকের লেটেস্ট খবর, এই অন্যায়ভাবে কয়েকজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায়ে। সংবিধান নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ করবার জন্য একটি সেমিনারে গিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, মঞ্জুরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন সহ অনেকে। আজকে লতিফ সিদ্দিকী পান্নার জামিন হয়ে গেছে। আদালতের জটও খুলছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য অত্যন্ত অনুকূলে। আওয়ামী লীগকে আর দাবায় রাখা যাবে না। আওয়ামী লীগ শীঘ্রই রাজনীতিতে ফুল ফেজে আসবে, মুখোমুখি হবে বিএনপির সাথে, জামাতের সাথে। আপনারা ভয় পাবেন না। আপনারা 6 সালে এদের মুখোমুখি হয়েই, আন্দোলন সংগ্রাম করেই, নির্বাচনী বৈতরণী পার হয়ে 2008 সালের 29শে ডিসেম্বর একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে ক্ষমতায় এসেছিলেন। এবারের সিনারি হবে তার থেকেও আরো বেশি বড় বিজয়। পরিস্থিতি আওয়ামী লীগের ক্রমেই অনুকূলে আসছে। গ্রেপ্তার, জেল, জুলুম করে পার পাবে না। ইউনূস শেষ বয়সে, বৃদ্ধ বয়সে একটা কলঙ্ক নেবার জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সাথে জড়িয়েছে। ইউনূসের শেষ পরিণতি হবে হয়তো জেল। পালিয়ে যেতে পারবে কিনা আল্লাহ যদি ধরিয়ে দেয়, এটা বলা কঠিন। কারণ দেশটাকে একটা দোজকে পরিণত করেছে। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিতে ছিলাম। সেই শান্তির বাংলাদেশে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড শঙ্কায় থাকতে হয়। আজকে হয়তো এখানে এটা ঘটছে, কালকে ওখানে ঘটছে। মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এর অবসান হবে অবশ্যই। ইউনূস রেজিমটা চেঞ্জ হবে। রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। সবাই রাজনীতি করতে পারবে। একটা নির্বাচন হবে এবং নিশ্চিত থাকুন আওয়ামী লীগ কোন প্রকার ব্রেক ছাড়া, 5 বছরের ব্রেক, 10 বছর তো দূরের কথা, 5 বছরের ব্রেকও লাগবে না। নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। এগুলো তারই আলামত এবং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাজেই হতাশার কিছু নেই, ভয়ের কিছু নেই। আমার আবোল তাবোল কথা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।